নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম নরকের অতিথি। লেখক রে ব্রাডবেরি। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা তাড়াতাড়ি শুরু করে দিই। মার্চ মাসের সেই দিনটা বেশ ভালোভাবেই এবং আশাপ্রদভাবেই শুরু হয়েছিল। পরিষ্কার দিন, চারিদিক বেশ রোদ ঝলমল ছিল। কেউ ভাবতেই পারেনি যে দিনের শুরুটা এইভাবে হয়ে হঠাৎ অন্যরকম রূপ নেবে, বিনা মেঘে বজ্রপাতের মতো। দিনের শেষ আকাশে ঢেকে গেল অন্ধকার মেঘে। আচম্বিতে বৃষ্টি শুরু হয়ে গেল। তার সঙ্গে শুরু হলো কুয়াশার জাল বোনা। মার্চ মাসে এমন কুয়াশাচ্ছন্ন দিন কেউ দেখেনি। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে শেষ দিনের আকাশ যেন এক মায়াময় দিন সৃষ্টি করল। যেমন বৃষ্টির দাপট, তেমনি ঘন কুয়াশার আস্তরণ। কার দাপট যে বেশি তা বলা মুশকিল। শীতের কুয়াশা আর বর্ষার বৃষ্টি দুয়ে মিলেমিশে যেন এক মায়াময় পরিবেশের সৃষ্টি হলো। এই রকম দিনের যখন অবস্থা, তখন সেই বর্ষণ মুখর সন্ধ্যাবেলা একখানা বাস ছুটে চলেছে লন্ডন শহরের রাস্তার মাঝখান দিয়ে। বাসটাতে লোকের ঠাসাঠাসি ভিড়। যাত্রী বোঝাই বাসটাতে কিছু লোক আবার দরজার সামনে ভিজতে ভিজতে ঝুলে ঝুলে চলেছে। কারণ সেই বর্ষণ মুখর সন্ধ্যায় যদি তারা বৃষ্টিতে ভেজার ভয়ে বাস ছেড়ে দেয়, তাহলে হয়তো পরের বাস নাও মিলতে পারে। কেননা আকাশ ও রাস্তার পরিস্থিতি মোটেও সুবিধাজনক নয়। বাসের ভেতর বসে থাকা যাত্রীদের উদ্দেশ্য করে কন্ডাক্টরটি বলছিল, কিরকম কুয়াশা ভরা সন্ধ্যা, এই রকম পরিস্থিতির মধ্যে পথে বের হওয়া খুবই কষ্টকর। আর যারা বৃষ্টিতে দরজার সামনে ভিজতে ভিজতে চলেছে, তাদের উদ্দেশ্যেও বলছিল, ইস, কি রকম বৃষ্টি না শুরু হয়েছে। বাস যাত্রী সে ভেতরে বসাই হোক কিংবা ঝুলন্তই হোক, তাদের প্রতি যেন তার কত সহানুভূতি। কন্ডাক্টরটির এই সহানুভূতি মন্তব্যে কিন্তু কোনো যাত্রীরই তেমন অসন্তোষ দেখা গেল না। এই রকম প্রতিকূল আবহাওয়াটাকে ঘিরে সকলে বেশ উপভোগই করছিল। হালকাভাবেই নিয়েছিল সকলে, কারণ লন্ডন শহরে এই রকম আবহাওয়া নতুন কোনো চমক নয়। সকলেই এই রকম আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিতি। তাই কোনো রকম বিরক্তি তাদের মুখে ফুটে উঠল না। কন্ডাক্টরের সঙ্গে সুর মিলিয়ে বাসের ভেতরে ও বাইরে যাত্রীরাও বেশ বর্ষণমুখর সন্ধ্যার বৃষ্টি উপভোগ করছে এবং টুকটাক সরস মন্তব্য চালিয়ে যাচ্ছে। এইভাবে টুকটাক কথাবার্তার মধ্যেই বাস যাত্রীদের যার যেখানে নেমে যাওয়ার কথা সে সেখানেই নেমে যাচ্ছে। সেদিনের মতো সেটাই ছিল শেষ বাস। তাই রাস্তায় প্রায় জনমানবহীন বলা চলে। আর হবে নাই বা কেন, একে শেষ বাস, তার ওপর আবার এরকম বর্ষা। যে যার গন্তব্যস্থলে নামতে নামতে এক সময় বাসটা প্রায় অর্ধেক খালি হয়ে গেল। হালকাভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু যাত্রী বসে আছে বাসটার ভিতরে। কন্ডাক্টরের মনে হলো যে এই রকম বর্ষণমুখর সন্ধ্যায় শেষ
বাসের একজন যাত্রী প্রায় ভিজতে ভিজতে দরজায় দাঁড়িয়ে চলেছে, অথচ বাসের ভেতরে বেশ কিছু খালি ফাঁকা জায়গা আছে। কন্ডাক্টরের মনে হতে লাগলো যে ভেতরে জায়গা থাকতেও লোকটি কেন বাসের ভেতরে ঢুকছে না। কন্ডাক্টরের একটা কথাই মনে হতে লাগলো যে লোকটি হয় খুব কুঁড়ে, যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সরে যাওয়ার ইচ্ছা বা আগ্রহ তার নেই, নতুবা খুব কষ্টসহিষ্ণু, ওইভাবে যেতে সে অভ্যস্ত। সে ঠায় একভাবে বাসের দোতলায় ওঠার সিঁড়িটাতে দাঁড়িয়ে আছে। কন্ডাক্টরের মনে হলো যে সেই লোকটি এতটাই কুঁড়ে যে ভেতরে ঢুকে গেলে আবার তাকে নামার জন্য উঠে বেরিয়ে আসতে হবে, তাই সে যাচ্ছে না। কন্ডাক্টরটি বেশ একটু অবাক হলো ওই লোকটিকে ঠায় একভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। যাই হোক, এইভাবে চিন্তা ভাবনার মধ্যে বাস নদীর পাড়ের বাঁধানো রাস্তায় এসে পড়ল। সিঁড়ির ওপর দাঁড়ানো লোকটি এবার মনে হলো নড়ে চড়ে উঠল, বোধহয় তার গন্তব্যস্থল এসে গেছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। তার পায়ের শব্দ কন্ডাক্টর ছেলেটির কানে পৌঁছলো। কন্ডাক্টর সচকিত হয়ে তাকে নামতে সাহায্য করলো। একবার তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো যে বাসের ওপরে আর কোনো যাত্রী আছে কিনা, কারণ বাসে যত যাত্রী বোঝাই ছিল ধীরে ধীরে তা হালকা হয়ে গেছে, অর্থাৎ অনেক যাত্রী তখন বাস থেকে নেমে গেছে। তবুও যদি কেউ থেকে থাকে, তাই জিজ্ঞাসা করে নিল। আগন্তুক লোকটি কাউকে উপরে দেখতে পায়নি সে কথাই জানালো। কন্ডাক্টর লোকটির কথায় বিশ্বাস করলো, কারণ বাসে কেউ আছে কি না সেটা দেখা তারই কাজ। তাই লোকটির কথা বিশ্বাস না করেও সে বাসের দোতলায় ওঠবার জন্য উদ্যত হলো। কন্ডাক্টর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। বাসের প্রতিটা সিট খালি, কিন্তু সামনের দিকের একটা সিটে বসে আছে একজন যাত্রী। যাত্রীটি কোত্থেকে উঠলো, কখন উঠলো আর কিভাবেই বা উঠলো তা টের পেল না কন্ডাক্টর ছেলেটি। যাত্রীটির মাথায় একটা টুপি দেয়া আছে। টুপিটা মাথার সামনের দিকে নিচু করা, পরনে একটা কোট। সেই কোটের কলার উঁচু করে ওপর দিকে ওঠানো আছে। গলায় একটা মাফলার। কলারটা দিয়ে মুখের নিচের দিকের অনেকটা অংশই ঢাকা আছে। বেশভূষা দেখে মনে হয় যেন এই বর্ষণ মুখর সন্ধ্যায় আর ঝোড়ো হাওয়ার দাপটে শীতের কনকনে আবহাওয়া থেকে নিজেকে বাঁচাবার জন্যই ওইভাবে কোট, টুপি, মাফলার দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে। যাত্রীটির কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সোজা হয়ে বসে সামনের দিকে তাকিয়ে আছে। কন্ডাক্টরের দিকেও তার কোনো মনোযোগ নেই। তার হাবভাব দেখে মনে হয় সে যেন কন্ডাক্টরটিকে অপেক্ষা করাচ্ছে। সেই রকম মনোভাব নিয়ে সে যাত্রী আসনে বসে আছে। পিছন থেকে আসা কন্ডাক্টরের পায়ের শব্দে সে সচকিত হয়ে উঠল। কন্ডাক্টরের উপস্থিতি বুঝেই সে নিজের হাতের মুঠোয় ধরা একটা কয়েন নিয়ে বসেছিল ভাড়ার টিকিট কাটার জন্য। কন্ডাক্টর এর পায়ের শব্দে সে তৎপর হয়ে উঠল। যাত্রীটির সঙ্গে আলাপ করার জন্য কন্ডাক্টর একটু এগিয়ে গিয়ে নিজের মনেই বলে উঠল, দিনটা কি কনকনে ঠান্ডা, রাতটা খুব ঠান্ডা, শীতল রাত। কন্ডাক্টরের কথায় যাত্রীটি কোনো উত্তর দিল না। সেই একই রকম ভাবে বসে রইল আর হাতের পেনিটা হাতেই ধরে রইল। মুখে কোনো কথাই বলল না। তার মধ্যে কোনো রকম কথা বলার উৎসাহই দেখা গেল না।
যাত্রীটির দিক থেকে এই রকম নীরব শীতল হাবভাব দেখে কন্ডাক্টরটি ভীষণ রকম বিরক্ত হলো। সে আবারও বলতে লাগলো, উফ, কি ভীষণ ঠান্ডার রাত। এরপরও যাত্রীটি কোনো উত্তর করল না। কন্ডাক্টরটি এরপর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল যে যাত্রীটি কোথায় যেতে চায়। এবার যাত্রীটি উত্তর দিল সে ক্যারিক স্ট্রিট যাবে। কন্ডাক্টর যাত্রীর কথা স্পষ্ট করে বুঝতে পারল না। সে আবার জিজ্ঞাসা করল যে সে কোথায় যাবে। আর তাছাড়া যাত্রীটিকে একটু অপমানিত করার জন্য সে দুবার জিজ্ঞাসা করল। যাত্রীটির সঙ্গে আলাপ করার জন্য কন্ডাক্টর উৎসাহী হয়েছিল, কিন্তু যাত্রীটি কোনো রকম ভব্যতা দেখায়নি। সেটার শোধ নেবার জন্যই কন্ডাক্টর দুবার করে জিজ্ঞাসা করলো। যাত্রীটি আবার উচ্চারণ করলো ক্যারিক স্ট্রিট। যাত্রীটিকে একটু খোঁচা দেবার জন্য কন্ডাক্টর বলল যে সে ওই রকম অদ্ভুত সুরে উচ্চারণ করছে কেন। যাত্রীটির উচ্চারণ এমনই অস্পষ্ট যে তার কথার উত্তর স্পষ্ট নয়, তাই সে বুঝতে পারেনি। আর সে কারণেই সে বারে বারে তাকে প্রশ্ন করছে যাত্রীটি কোথায় নামবে। এবার সে আবার রিপিট করে বলল, আর তার কথায় বিরক্ত হয়েই কন্ডাক্টর বলছে যে সে এমন অদ্ভুতভাবে উচ্চারণ করছে কেন। দুপক্ষের এই রকম বাদানুবাদ চলার পর দুজনেই কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল। কিছু সময় দুজনেই নীরব, শুধুমাত্র এর মুহূর্ত। তারপর যাত্রীটি কি ভেবে নিয়ে আবার বলল যে সে ক্যারিক স্ট্রিটে যাবে। দুজনে দুজনকে কথা বলা বলি করতে লাগলো। যাত্রীটি ভাবলো কন্ডাক্টর বোধহয় শুনতে পাচ্ছে না, তার হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে। আবার অপরপক্ষে কন্ডাক্টর ভাবছে যে সে তাকে যেমন উপেক্ষা করছে, এবার সেও যাত্রীটিকে না শোনার ভান দেখিয়ে প্রশ্ন করে বিরক্ত করে তুলবে। তাকে অবজ্ঞা করার মজাটা সে এবার পাইয়ে ছাড়বে। যখন যাত্রীটি বলল যে সে যাবে ক্যারিক স্ট্রিট, তখন কন্ডাক্টর তাকে থামিয়ে দিয়ে বলে উঠল যে হ্যাঁ হ্যাঁ, সে যেন তার গন্তব্যস্থল। বেজার মুখে কথাগুলো বলেই সে যাত্রীর হাত থেকে পেনিটা নিজের হাতে নিয়ে নিল। একরকম প্রায় ছিনিয়েই নিল। হাতে নিয়ে দেখলো পেনিটা সত্যিই খুব ঠান্ডা। কন্ডাক্টর পেনিটা নিয়ে বলল যে সেটা এতটাই ঠান্ডা যে মনে হচ্ছে যেন বরফের স্তূপ খুঁড়ে সেটা বের করে আনা হয়েছে। কারণ এমনই বৃষ্টি ঠান্ডা অথবা শীতের ঠান্ডায় কোনো ধাতব জিনিস এতটা ঠান্ডা হতে পারে না। কন্ডাক্টরের এই কথায় যাত্রীটি বলে উঠল সে কি জানে আর কতটাই বা জানে। কথাগুলো বলে সে কন্ডাক্টরের দিকে সন্দেহসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। তার উত্তরের অপেক্ষা করতে থাকলো। কন্ডাক্টর তাকে টিকিট দেবার জন্য টিকিটের দিকে মনোযোগ দিল এবং যাত্রীটিকেও ওই দিকে মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। যাত্রীটির ওই রকম প্রশ্নের জন্য কন্ডাক্টর কিছুমাত্র ঘাবড়ে না গিয়ে পাল্টা কথা ছুড়ে দিল তার দিকে। কন্ডাক্টরটি মনে হলো যাত্রীটি যেন খুব চালাক চতুর। কন্ডাক্টরের সব কথা এবং কার্যকলাপ সে সুনিপুণভাবে লক্ষ্য করছে। তারপর সে যাত্রীটিকে জিজ্ঞাসা করলো যে তার টিকিটখানা সে কোথায় দেবে। কারণ পেনিটি কন্ডাক্টরের হাতে দেয়া মাত্র সে টিকিটের জন্য উদগ্রীব হলো না। তাই কন্ডাক্টর বলল তার টিকিটখানা তিনি কোথায় দেবেন, জামার বাটন হোলের মধ্যে কিনা। তার এই কথায় আগন্তুক যাত্রীটি যেন একটু থতমত খেয়ে বলল
এখানেই রাখুন। তার কথাটা কন্ডাক্টর বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, টিকিটটা কোথায় রাখবে? তখন যাত্রীটি দেখিয়ে দিল তার হাতের দুটো আঙুলের মাঝের জায়গাটা, অর্থাৎ সেখান থেকেই পেনিটা কন্ডাক্টর নিয়েছিল। তাই টিকিটটাও সেখানেই গুঁজে দিতে বলল। যাত্রীর এইরকম কথায় কন্ডাক্টর খুবই বিরক্ত বোধ করলো। ব্যঙ্গ করে সে বলে উঠল যে তাকে দেখে মনেই হচ্ছে না যে সে একখানা চিঠি রাখার সুন্দর র্যাক। যাত্রীর কথা মতো কাজ করতে তার বিন্দুমাত্র ইচ্ছা হলো না। তার মনে হলো যেন লোকটার হাতটা পক্ষাঘাতে আড়ষ্ট হয়ে গেছে, তাই সে হাতটা এগিয়ে আনতে পারছে না। কন্ডাক্টরের একদম ইচ্ছে ছিল না, তবুও তাকে টিকিটখানা দিতে হবে, আর দিতে হবে তার হাতেই। ওই হাতে হাত লাগাতে তার মোটেও ইচ্ছা হলো না। শেষ পর্যন্ত যাত্রীটির দুই আঙুলের ফাঁকে টিকিটটা গুঁজে দিয়ে জিজ্ঞাসা করলো ঠিক আছে কিনা। সেই কথাটায় ঠাট্টার সুর মিলিয়ে বলে বসলো, কাইজার উইলিয়াম ঠিক আছে তো? একই রকম রসিকতা যাত্রীটির পছন্দ হলো না। সে চুপ করেই রইল। তারপর একবার কেবলমাত্র বলে উঠল বিরক্তির সুরে, সে যেন তার সঙ্গে আর কোনো কথা না বলে, কারণ তার ওই রকম ঠাট্টার সুরে কথা বলা একদম পছন্দ হচ্ছে না। তাই সে আর কথা বাড়াতে চায় না। তার একদম ভালো লাগছে না কন্ডাক্টরের সাহচর্য। কথায় কথা বাড়ে, তাই কথা না বাড়িয়ে চুপ করে যাওয়াই শ্রেয় মনে করলো যাত্রীটি। কিন্তু কন্ডাক্টর ছাড়বার পাত্র নয়। তাই সে ব্যঙ্গ করে বলে উঠল, আপনার সঙ্গে কথা বলবো আমি। তীব্র ঠাট্টার সুরে সে বলে উঠল তার সঙ্গে কথা বলা আর একটা মৌন পুতুলের সঙ্গে কথা বলা একই ব্যাপার। তবু পুতুলের সঙ্গে কথা বলা সহজ, কিন্তু তার সাথে কথা বলা খুবই দুরূহ ব্যাপার। পরবর্তী স্টপেজ এগিয়ে আসছে, তাই কন্ডাক্টর বাসের গেটের দিকে এগিয়ে যেতে লাগলো আর বিড়বিড় করতে থাকলো। সিঁড়ি বেয়ে সে নিচে নেমে গেল। বাসটা চলতে চলতে একসময় ক্যারিক স্ট্রিটের মোড়ে এসে থামলো। নিয়ম মাফিক কন্ডাক্টর চিৎকার করতে লাগলো, আগন্তুক যাত্রীটি ক্যারিক স্ট্রিটে নামার কথা। সে নেমেছে কিনা কন্ডাক্টর সেটা দেখেনি। কন্ডাক্টর জানে যার যেখানে নামার দরকার সে সেখানে নেমে যাবে। কিছু যাত্রী বাসে ওঠানামা করলো। কন্ডাক্টর জানে যে বাসের যাত্রীটির ক্যারিক স্ট্রিটে নামার কথা। আমিও চিৎকার করে করে সেটা জানিয়ে দিয়েছি যে ক্যারিক স্ট্রিট এসে গেছে। এখন যাত্রীটি নেমে না গিয়ে যদি দোতলায় থাকে তবে সেটা তার দায়। কন্ডাক্টরের মোটেই দায় নেই বাসে উঠে তাকে নামাবার জন্য অনুরোধ করার। টিকিট দেবার সময় তার মনে হয়েছিল সে বোধহয় পঙ্গু, কারণ তার হাতটা টিকিট নেবার জন্য এগিয়ে এলো না। তাই সে পঙ্গু হোক বা নাই হোক, তার কোনো ইচ্ছাই নেই তাকে হাত ধরে বাস থেকে নামিয়ে আনার। পর মুহূর্তেই তার মনে হলো যে হয়তোবা তার চোখ এড়িয়ে সে নেমে গিয়েছে। যখন যাত্রীরা বাসে ওঠানামা করছিল তখনই সে নেমে গেছে কিনা সে দেখেনি। অতঃপর এক সময় বাস ছেড়ে দিল। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এর পরের পার্টটা নিয়ে আমি খুব শিগগিরই আবার আসছি। গল্পটি কিন্তু এখানেই শেষ নয়, আবারও এর পরের পার্টটা আমি তোমাদের শোনাবো খুব শিগগিরই। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।